স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সংবাদপত্র টিভি নয়, অনলাইনে সামাজিক যোগাযোগ আর সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা এবং তার মাত্রা অনেক বেশি সামনে আসছে, কেননা হালের নিরাপত্তায় সরকারের বেশি সময় পাচ্ছে এই দুই নতুন মাধ্যম। এসব নিয়ে আজকের আলোচনা উত্তম মাধ্যম। কথা বলতে স্টুডিওতে আছেন দৈনিক দিনকালে ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজাউল সিদ্দিকী, আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং পূর্ব পশ্চিম বিডি.com এর প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান। স্বাগত আপনাদের। আমি ডক্টর রেজাউল সিদ্দিকী, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ফটোশপ কারসাজির মাধ্যমে চাঁদে মানুষের মুখ জুড়ে দেওয়া, তা বিশ্বাস করে সহিংসতা, অগ্নিসংযোগ, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সরকারের আগাম সতর্কতা, সেই যৌক্তিকতা তুলে ধরে কিনা, আপনি কি মনে করছেন? এখন কথা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা তো একদিনে হয়নি আর একদিনে বিকশিতও হয়নি। হ্যাঁ, সমস্ত গণযোগাযোগ মাধ্যমের অ্যাবিউজ আছে, যে সবটাই যে আমরা সবই কল্যাণ করতে পারছি তা না, এর মধ্যে অ্যাবিউজ আছে। ইভেন আমরা যখন একটা শিরোনাম করি তখন আমি একটা করি, তো শ্যামল আর একটা করবেন, তো পীর হাবিব আর একটা করবেন, মানে অর্থাৎ একটা ইয়ে থেকে। সেই জন্য যে চাঁদে কার মুখ জুড়ে দিয়ে একটা মাধ্যম করা হয়েছে, সেটার জন্য যে খুন খারাপি হয়েছে সেটা কটা লোক বিশ্বাস করেছে। এমন কথা হলো যে আমিও যখন দেখেছি আমি কিন্তু এটা বিশ্বাস করিনি। কোনটার জন্য আপনি যেটা বলছেন যে চাঁদের ভেতরে মুখ জুড়ে দিয়ে যে একটা ফ্যাক্ট রিমেন্স, ওখানে বেশ কিছু খুন খারাপি হয়েছে, সেটা তো হয়েছে যে ধারাবাহিক খুন খারাপির অংশ, এবং গ্রামের বা একাধিক গ্রামের লোকজন বিশ্বাস করেছে সত্যি সত্যি চাঁদে। না, সেটা পসিবল, সেটা পসিবল। জি জি, যে এটা যে একেবারে বিশ্বাস করবে না কেউ তা নয়, রাইট, কিন্তু বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করবে না। এবং এটা যে করা যায়, যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনি কাবা শরীফের খিলাফের পরিবর্তন, হ্যাঁ, এটাও করা সম্ভব। বা এখন হয় যে যখন আমার কোনো প্রকার ধারণা নাই এমন মানুষ আমি, তখন কিন্তু আমি এটা বিশ্বাস করব। যেমন আপনি গিলাফের কথা বললেন কিংবা চাঁদের মুখের কথা বললেন, তখন আমি বিশ্বাস করব। কিন্তু আমার যদি এই মিডিয়া সম্পর্কে ধারণা থাকে তাহলে আমি এটা বিশ্বাস করব না। এবং মূল মুশকিলটা হয়েছে যে এটা যারা, যখন এইটা নিয়ে সহিংসতা তৈরি হয়েছে, যখন এটা নিয়ে খুন খারাপির পরিস্থিতি তৈরি হয়েছে, তখন কিন্তু যে লোকটা এই খুন খারাপির সঙ্গে জড়িত হয়েছে সেই ব্যক্তি নিজে এটা দেখে উদ্বুদ্ধ হয়ে করেছে তা না, কেউ না কেউ তাকে উদ্বুদ্ধ করেছে। ডক্টর রেজাউল সিদ্দিকী, আমি যদি প্রশ্নটি আরেকটু অন্যভাবে করি বা সরাসরি করি, যে আপনি কি মনে করেন যুদ্ধাপরাধীদের যে দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে তার সেই দিন যে সামাজিক বড় যেই বেশি ব্যবহৃত যোগাযোগ মাধ্যমগুলি, আমি যদি ফেসবুকের কথা বলি, ফেসবুক এবং ভাইবার বন্ধ করে দেওয়াটা ঠিক সিদ্ধান্ত কি বেঠিক সিদ্ধান্ত? না, আমি এটা মনে করি না যে সঠিক, এটা ঠিক সিদ্ধান্ত। এই কারণে ধরেন পাকিস্তানেও আপনার এই সোশ্যাল অ্যাপস এগুলো বন্ধ রয়েছে, তাতে কি পাকিস্তানে কোনো হানাহানি বন্ধ হয়েছে? অর্থাৎ মানুষের ভেতর যখন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, এবং এই মাধ্যমগুলো ব্যক্তিগত যোগাযোগও মানুষের ভেতর প্রতিষ্ঠা করে, সামাজিক যোগাযোগ। আপনি মনে করছেন না যে এটি আসলে ঠিক সিদ্ধান্ত? শ্যামলত, আপনার কাছে আসি যে আপনি এই সিদ্ধান্তটিকে সঠিক বলে মনে করেছিলেন কিনা? আমি মনে করি সিদ্ধান্তটি সঠিক ছিল। কারণ আমি প্রশ্নটি আরেকটু করছি, আপনি সিদ্ধান্তটি সঠিক মনে করছেন। আমরা আজকে তথ্য প্রযুক্তি মন্ত্রীকে শুনেছি, প্রতিমন্ত্রীকে শুনেছি, তিনি বলছেন যে তিনি আসলে ফেসবুক ব্যবহার করছেন। তো যেখানে সরকার মানে সবার জন্য ফেসবুক বন্ধ রাখছে, সেখানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ফেসবুক ব্যবহার করবেন, সেটি আপনার কাছে কতটা? আমি শুনছি কেউ কেউ করছে, আমার অফিসেও অনেক কি বিকল্প সার্ভার ইউজ করে কি জানে পদ্ধতি নিয়ে করছে। এটা প্রশ্নটি হচ্ছে, এটি আপনি যে শব্দটি ব্যবহার করছেন, শব্দটির নাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। জি, এখানে সামাজিক একটি শব্দ রয়ে গেছে। আপনার সমাজটি কতখানি অগ্রসর, সমাজটি কতখানি এই আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করার জন্য প্রস্তুত, সেটা একটি গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন। যে দেশে মানুষ বিশ্বাস করে যে চাঁদে চারিদিকে দেখা সম্ভব, অন্তত 3টি ঘটনার কথা উল্লেখ করি। কাবা শরীফের গিলাফ পরিবর্তন করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টির ঘটনা ঘটছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য আমি মনে করি সেটা হচ্ছে রামুর ঘটনাটি। আপনি যদি জানেন, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রাত 8টা থেকে 11টার মধ্যে একটা মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে, গুজব ছড়িয়ে দিয়ে, এবং একটা একটা জনগোষ্ঠীকে সংগঠিত করে রাতের মধ্যে যেভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের সমন্বয়, এবং এই ঘটনাটি বাংলাদেশে সম্ভব। আর কোথাও আমি মনে করি যে এটি এইভাবেই হয়েছে ঘটনা। ফলে আমরা এইখানে যেটা রেজন ভাই বলছিলেন, মিডিয়া সম্পর্কে যে যাদের ধারণা আছে তাদের পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব না, কিন্তু বাংলাদেশে কত পার্সেন্ট লোকের আসলে মিডিয়া সম্পর্কে ধারণা আছে? অন্তত এই ঘটনাগুলো তা বলে না। ঘটনাগুলো বলা যে মিডিয়া সম্পর্কে, মিডিয়াতে যেটাই লেখে মানুষ কিন্তু বিশ্বাস করে এটা।
এটা একটা অদ্ভুত দেশ। এখানে এখানে আপনি জিজ্ঞেস করলে যখন বলে যে হ্যাঁ আমি পত্রিকায় দেখেছি, কোথায় দেখেছেন এই ঘটনা, কোথায় শুনেছেন? পত্রিকায় যা লিখে তাই সত্য মনে করে। ফলে এই ধরনের একটি জায়গা যেখানে নিজস্ব বিচার বিবেচনা ভূত, আমি মনে করি যুদ্ধ অপরাধের দিন যেদিন ফাঁসিতে হলো সেদিন বন্ধ করাটা, কারণ আপনি দেখেন সেদিনটাতেও যদি আপনি দেখেন যে এই যুদ্ধ অপরাধীর সন্তানদের যে দাপট আমরা দেখছি, যে বক্তব্য দেখছি, তারা বলছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। আপনি যদি সেদিন এই ধরনের যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ না রাখতেন এবং যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আরেকটি ঘটনা ঘটানোর চেষ্টা, কারণ সেটি আর কতদিন বন্ধ রাখা দরকার বলে আমি মনে করি এখন খুলে দেওয়া উচিত। এখন আর এই জিনিসটা, কারণ আমরা এই পরবর্তীতে প্রতিক্রিয়াগুলো খুব স্বাভাবিক দেখে, যেমন হরতাল, জামাতের হরতাল, সেটি কোনো হরতাল হিসেবে কেউ ই করেনি। এখন এটা খুলে দেওয়া, যেহেতু ওই সময় এটি সঠিক মনে করছেন, আপনি কি মনে করছেন যতবার জামায়াতের বা জামাতের সব ঘটনাই সব ঘটনার ক্ষেত্রে কি ফেসবুক না, আমি এটা বন্ধ রাখতে হবে? কথা মনে করি না, কারণ সব ঘটনা গুরুত্ব একই রকম না। আপনি দেখুন আপনি কাকে ফাঁসি দিচ্ছেন, আপনি সিদ্ধান্ত বিএনপির স্ট্যান্ডিং কমিটির আর জামাতের সেক্রেটারি জেনারেল, কিন্তু মীর কাসেম আলীর ক্ষেত্রে কিংবা কাদের মোল্লার ক্ষেত্রে এটি নাও হলেও কোনো সমস্যা ছিল। তার মানে আর দরকার নাই এটি, না সামনে ভবিষ্যতে লাগবে না সেটি বুঝেন। এটা নির্ভর করবে আপনার পরিবেশে। এই সিদ্ধান্তটি কে নেবে? এটি সরকারকে নিতে হবে। সরকার এই সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নেবে? নিবে পারিপার্শ্বিক অবস্থা দেখে। আপনি আপনাদের সাথে আলোচনা করবে? না, আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন নেই। আমাদের সরকার অবস্থা দেখে বুঝতে হবে সরকার কতখানি পরিস্থিতি। সরকার অবস্থা দেখে কি সবসময় সবকিছু বুঝতে পারে? আসলে অনেক সময় পারে, অনেক সময় পারে না। এবার পেরেছে পারফেক্টলি। আমার হয় এবার তো পারফেক্টলি পেরেছে কেন? আপনি তো আসলে ফেসবুক বন্ধ করার পরবর্তীটা জানেন, ফেসবুক বন্ধ না হলে কি হতো সেটা তো জানেন না। আমরা জানি না। এখন যেটি বন্ধ করার পরে আমরা দেখছি যে পরিস্থিতিটা শান্ত রয়েছে। এমন তো হতে পারতো ফেসবুক খোলা থাকলেও পরিস্থিতি শান্ত থাকতো, হতে পারতো, কিন্তু সেটির চাইতে রিস্ক না নেওয়াটা জরুরি। কিন্তু আপনি মনে করছেন এখন আর দরকার নাই। আমি আমার অন্য প্রসঙ্গে আসার আগে জনাব পীর হাবিবুর রহমান, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। আপনি কি ওই দিন ফেসবুক বন্ধ রাখার যুক্তি বা ফেসবুক বা ভাইবার এগুলি বন্ধ রাখার যৌক্তিক মনে করেছেন কিনা, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখেন, এখানে বিষয়টা হলো গিয়ে সামগ্রিক। এখন যে শুধু আমাদের দেশেই প্রবলেম তা না, এখন পশ্চিমা দুনিয়া নিরাপত্তাহীনতায় ভুগছে, গোটা পৃথিবী জুড়ে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিতে এর মধ্যে যখন দুইটা রায় এসেছিল সামনে, তখন বাংলাদেশের পরিস্থিতিটা একটু গোমোট হাওয়া বইছিল। এখানে সরকার জানে, সরকারের অনেকগুলো উইংস আছে, গোয়েন্দা সংস্থা আছে, সরকার নিশ্চয়ই সেখান থেকে খবর নিয়েছে। এবং যে কথাগুলো শ্যামল দত্ত বলেছেন যে এটা ঠিক যে একজন লিজেন্ড পার্লামেন্টারিয়ান, কিন্তু তিনি আদালতে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ওই এলাকায় রাউজানে তার একটা ব্যাপক জনপ্রিয়তা বা তার একটা অবস্থান ছিল। আরেকটা বিষয় যে এর আগের যত সহিংসতা হয়েছে, যেমন সাতক্ষীরা, এই সীতাকুণ্ড, এই বিষয়গুলো, এখানে শ্যামল দত্তের বক্তব্য অনেকটা আপনার আংশিক হলেও যে সত্যতা রাখে। ওই দিনের জন্য হয়তো সঠিক ছিল, কিন্তু এটাকে যে অব্যাহত রাখা, আপনি মনে করছেন যে ওই দিন সেটি বন্ধ রাখা সঠিক ছিল? ওইটা সরকার যেহেতু বলছে তাদের কাছে রয়েছে, আপনার কি বলে অনেক নাশকতা হতে পারে বা, কিন্তু সামাজিক গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে কি নাশকতা বন্ধ রাখা যায়? মানে রেজন ভাই যে যুক্তি দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে করেন ধর্ম জিনিসটাই একটা আবেগের জায়গা। দুই হলো গিয়ে ধর্ম, যেমন ছোটবেলা আমাকে পড়ানো হয়েছে কায়দা, সিফারা, কোরআন শরীফ। তো আমার বাবা বলতেন তুমি কোরআন তেলাওয়াত করো না। এখন কোরআন শরীফ পড়া শেষ হয়ে গেছে, আমি কোরআন শরীফের অর্থই জানতাম না। কিন্তু আমি যখন ওই কোরআন শরীফ বলে গেলাম, আমি যখন বাংলা তর্জমায় পড়লাম, তখন আমি গিয়ে অনেকগুলো বুঝতে শুরু করলাম। তো আমাদের দেশে হয়েছে কি যে আমরা এমন স্কলার না ধর্মের ব্যাপারে, কিন্তু আমরা পারিবারিক আবহের মধ্যে, সামাজিক আবহের মধ্যে, আমরা কি রাজনীতির ব্যাপারে স্কলার, আমরা কি সমাজের ব্যাপারে স্কলার, আমরা কি দার্শনিকতা স্কলার, আমরা কি কোনো কিছুতে স্কলার না। এটাই এক একটা জায়গায় একজন অনেক স্কলার আমাদের দেশে আছে, কিন্তু আমি এটা বলছি না। ধর্মের ব্যাপারে নিশ্চয়ই অনেকে আছেন, কিন্তু আমি আমার কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছি। তারা হয়তো মনে করেন যে না, এইটা এই মৃত্যু শহীদি মৃত্যু, যেটা তার রাজনীতি, এই মৃত্যু শহীদি মৃত্যু। না হয় একজন কাদের মোল্লা, সে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে সে ফাঁসির মঞ্চে ঝুলার পরেও তার কবরে কেন আপনার শহীদ লেখা থাকে? তার বিশ্বাস থেকে তারা সেটা লিখেছে, তার রাজনীতির বিশ্বাস এটা। তো মনে করেন তারা যে মানুষকে, দেলোয়ার হোসেন সাঈদী আর জামাতের বাকি নেতারা এক ছিলেন না, যে কারণে সাঈদীর রায়ের পর আপনার যে সহিংসতা ঘটেছে, যেভাবে আত্মাহুতি দিচ্ছে, সেভাবে গ্রামের মহিলারা শিশুদের নিয়ে চলে আসছে মানব বর্ম হিসেবে। এই যে সরকারের জন্য, সরকার হয়তো এই সব বিবেচনা করে আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতি, এবং আপনি জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাকিস্তান যেভাবে স্ট্যান্ড নিয়েছে, এইভাবে মনে করেন অন্যদের জন্য স্ট্যান্ড নেয়, সেখানে সরকার চিন্তা করতেই পারে আসলে। আমি আপনাকে ধন্যবাদ জানাই পীর হাবিবুর তবে আমি রহমান। মনে করি এখনই ফেসবুক খুলে দেওয়া দরকার। মানুষের ফেসবুক ব্যবহারকারীরা এখন শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে।
ডক্টর রেজাউল সিদ্দিকী, আমি অন্যভাবে একটি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি একটি পত্রিকার সম্পাদক, যে পত্রিকাটি আসলে সরকারের সরাসরি বিরোধিতা করছে এবং যেটিকে আসলে একসময় বিএনপির মুখপত্র বলা হতো, এখনো নিশ্চয়ই বলা হয় বিএনপির, সেই ক্ষেত্রে আপনি গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গত কয়েক বছর অনেক কথা হচ্ছে। কোনো তথ্য, কোনো খবর, কোনো মত কি এখন আর বন্ধ করা সম্ভব? আপনি যদি বলেন যে আপনি পত্রিকায় লেখার সময় আপনি কোনো বাধা পাচ্ছেন কিনা, আপনি এখানে বলার সময় আমরা আপনাকে শিখিয়ে পড়িয়ে ভয় দেখিয়ে বা উৎকোচ দিয়ে এনেছি কিনা? না, প্রথম কথা আমি শ্যামল দত্ত যেটা বলছিলেন, আমি কথাটা জবাব দিতে চাই। এটা আমি ভুলে গেছিলাম যে যখন আপনি এগুলো বন্ধ করেছেন, এই যে ফেসবুক, ভাইবার টাইবার, আমার ছেলে পেলেগুলোরও দেখেছি যে ওরা ফেসবুক চলে, বলে চলে ওইটা দিয়ে যাও, তো কোনটা দিয়ে কিভাবে কেমন সেটা আমি জানি না, কিন্তু চলেছে, পুরো বন্ধ করা যায়। ফেসবুক আমিও ইউজ করছি, যেমন আমার ভাইসটা একটা দিছে, সে বলছে যে এটা দিয়ে ইউজ করেন, আমি তো এখন কাউকে পাচ্ছি না ফেসবুকে ইউজ করে দেবে, প্রবাসীদের সঙ্গে করতে। না, এটা হয়তো খুব কম সংখ্যক লোক করছেন, কিন্তু করছেন। এটা তো নিষিদ্ধ না, যে এটা নিষিদ্ধ না, এটা নিষিদ্ধ না, ব্যয়নীয় না, এর জন্য সরকার এটা বন্ধ করে দিয়েছে, তার কাছে যে ক্ষমতা ছিল, কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, এটা ব্যবহার করতে। যে মন্ত্রীরা ব্যবহার করছেন এবং মন্ত্রীরা ব্যবহার করে আবার বলছেন, সংবাদ সম্মেলনে বলেছেন। আপনি যেটা বলছেন, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, হ্যাঁ, এটা যে কোনো কিছু বন্ধ করা সম্ভব কিনা, এবং আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমি বিরোধী দলীয় সংবাদপত্র, তাও আপনি বলতে পারেন, কিন্তু আমি মনে করি যে এটা একটা প্রকৃতপক্ষে সংবাদপত্র। না না, নিশ্চয়ই আমি সেটাকে আর কিছু আমি বলেছি যে একসময় এটাকে। এখন কথা হলো যে আমি ধরেন আমি যখন লিখি বা এখানে যখন একটা স্টোরি আমি ডিসিশন নেই যে এই স্টোরিটা আমার লিড হবে, সেকেন্ড লিড হবে, থার্ড লিড হবে, বা এই স্টোরিটা এইভাবে যাবে, এটা সিঙ্গেল কলাম যাবে, দেখা গেলো যে আরেকটা কাগজে কিন্তু লিড হয়েছে, আমি সিঙ্গেল কলাম ট্রিটমেন্ট করছি, ফ্রন্ট পেজেও দেই নেই, ব্যাক পেজে দিয়েছি, তো এরকম কিন্তু ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমার নিজস্ব বিবেচনা আছে যে অর্থাৎ কোন জিনিসটা বললে আমি লায়াবল হব, কোন জিনিসটা বললে যা সঠিক হবে না, অর্থাৎ সত্য প্রকাশে আমি না, আপনি তো অঠিক বলবেনই না, সেটা তো সাংবাদিকতার এথিক্সের কারণে আপনি সম্পাদক, আপনি সেজন্য আপনি বলবেন না। আমার প্রশ্নটি একটু মানে আবার করি ডক্টর সিদ্দিকী, মানে কোন মত প্রকাশ কি এখন বন্ধ করা বন্ধ করা সম্ভব? অসম্ভব, কোন মত প্রকাশ মানে কোন মত একেবারেই অসম্ভব। যেমন ধরেন যখন হ্যাঁ সংবাদপত্র খানিকটা নিয়ন্ত্রণের ভেতর পড়ে গেছিল, তখন কিন্তু এখানে আমরা এসেছি এই টক শোতে, এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন ভাই কোন কথাটা বললেন না, সবই তো বলে যাচ্ছেন, তাহলে মত প্রকাশের স্বাধীনতা আটকে গেল কোথায়? জি, মত প্রকাশ স্বাধীনতা, আপনি কি বলছেন যে মত প্রকাশ আর অধীনস্থ নয়? না, মত প্রকাশের স্বাধীনতা, হ্যাঁ, আপনি যদি একটা পত্রিকাই বন্ধ করে দেন, আপনি যদি একটা টিভি চ্যানেলই বন্ধ করে দেন, আপনি যদি একটা রেডিও বন্ধ করে দেন, আপনি যদি একটা অনলাইন বন্ধ করেন, সেটা না, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে ছাড়া না, আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে এনটিসি আছে, যেমন জামায়াতের মুখপাত্র বলে যে কাগজটি সংগ্রাম, সেই কাগজটি চলছে, নয়া দিগন্ত চলছে, আবার দিনকাল পত্রিকাও আছে আছে মানে অন্যান্য পত্রিকাগুলি, কিন্তু আমার দেশ পত্রিকাটি বন্ধ করা হচ্ছে সম্পূর্ণ একটি অন্য 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 কারণে, সেটি নিয়ে আলাদা আপনি যদি এটা বন্ধ করে দেন সেটা আলাদা হিসাব, কিন্তু বন্ধ না করলে শুধু পত্রিকা কেন, আপনি পত্রিকায় লিখতে দিলেন না, কিন্তু দেখা গেল যে এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, কিংবা টেলিভিশন আছে, কিংবা ধরেন রেডিও আছে, কোনো না কোনো ভাবে এটা ভেন্টিলেটেড হবেই, এখনকার দিনে সম্ভব না। যারা শ্যামল দত্ত, আমরা আপনার কাছে আসছি একটা বিরতি নিয়ে। আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই, সামাজিক গণমাধ্যমকে আপনি মনে করছেন সেদিন বন্ধ করা দরকার ছিল, ইন্টারেস্টিংলি পীর হাবিবুর রহমানও মনে করছেন সেদিন এটি বন্ধ করা দরকার ছিল। তার মানে যেহেতু সামাজিক গণমাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ নাই, কি হবে সেটি সরকার জানে না, সেজন্য সেটি বন্ধ করে দিতে চেয়েছিল, বা এক ধরনের প্রপাগান্ডা ওয়ার, কারো নিয়ন্ত্রণ নাই, ওখানে যে কোনো কিছু দেওয়া সম্ভব। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যেই গণমাধ্যমটা মানে যেটা প্রকৃত গণমাধ্যম বলি, যে ধরা যাক যে পত্রিকা, টেলিভিশন, সেগুলির উপর কি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত কিনা, যেটা সরকার এগুলিকে আর ভয় পাচ্ছে না, সরকার জানে যে এদেরকে দিয়ে আসলে আমরা এটা বিরতি নিয়ে ফিরছি, বিরতির পর আপনার কাছে শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শ্যামল দত্ত, সরকার মনে করছে কিনা যে সংবাদপত্র, টিভি, অনলাইন সংবাদ মাধ্যম সরকারের মুঠোর মধ্যে আছে? এটা না, আমি মনে করি যে সংবাদপত্র, টেলিভিশনে একটা এডিটোরিয়াল ইনস্টিটিউশন আছে এবং এখানে জবাবদিহি করতে হয়। আপনি যা খুশি তা লিখতে পারবেন না, আমি যা খুশি তা লিখতে পারি না, অন্তত আমার সাংবাদিকতার এথিক্স তা বলে না। এখানে আমি অনলাইন গণমাধ্যমে যেটা দেখি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখি, আপনি যে কোনো কিছুকে ফ্যাব্রিকেটেড করে লিখে দেন না, এর কোনো দায় দায়িত্ব কারো নাই।
এর জন্য কাউকে জবাবদিহি করতে হয় না যে আপনি এটাকে কিন্তু সেমন্ত আমি আপনি জানি ভুল যে- জিনিস কেন লিখলেন, আপনি একটা ভুল নিউজ প্রচার করলে আপনাকে তো লোকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে কিন্তু আপনাকে। শ্যামলদা আমি জানি যে আপনি খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির উপর আপনি নজর রাখেন, আপনার মানে আপনার যে সঙ্গে যারা কাজ করেন তাদের পক্ষ থেকেও সেগুলো অনেক নজর রাখা হয়। আপনি কি দেখেন যে তারা বারবার যে প্রচলিত গণমাধ্যমকে অবিশ্বাস করছে, অনাস্থায় নিচ্ছে, বলছে যে আমরা আসলে সরকারের খুবই আজ্ঞাবহ বা সরকারের মুঠোর মধ্যে থাকছি, প্রকৃত খবরগুলি তাদেরকে দিচ্ছি না? না, আপনি দেখেন, আপনি আজকে যদি টেলিভিশন মাধ্যম দেখেন কিংবা পত্রপত্রিকা দেখেন, দে আর ডুইং অ্যাবসলিউটলি জেনুইন জার্নালিজম এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনে জার্নালিজম। এথিক্যাল স্ট্যান্ডার্ড বলে যে একটা কথা আছে এবং এডিটোরিয়াল ইনস্টিটিউশন বলে যে একটা কথা আছে, এটা তো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এস্টাবলিশ করতে পারছেন না। এখানে এখনো কোনো অথরিটি নাই যেটা আপনি ইচ্ছে করলে যা খুশি তা তো আপনি পৃথিবীর কোথাও কোনো অনলাইনে কোথাও আপনি দিতে পারবেন না। Right. কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে তো আপনি ফেব্রিকেটেড ছবি, ফেব্রিকেটেড নিউজ, ফেব্রিকেটেড আপনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন এবং এর কোনো কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। আমাদের গণমাধ্যমেও যে এই সমস্যা নাই তা না, অনেক জায়গায় এই সমস্যা আছে, অনেক পত্রপত্রিকা আছে, আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে, এদের যন্ত্রণায় তো সাংবাদিকতাই করা যাচ্ছে না। কিন্তু শ্যামলদা এইটা যেমন আছে যে এটি যন্ত্রণা সাংবাদিকতা করা যাচ্ছে না, কিন্তু আমরা ইদানিং টেলিভিশনের কল্যাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন বা অন্যান্য সংবাদ সম্মেলনে আমরা সাংবাদিকদেরকে যেভাবে দলীয় প্রচারকদের মতো বক্তৃতা এটা দিতে খুবই দেখি, দুঃখজনক আসলে। দেখি সেটা এটা আমরা কতটা জরুরি। দেখেছি। এবং আমি ওই দিন একটি অনুষ্ঠানে দেখলাম সাংবাদিকরাও আসলে আপনি এই কথাটা কেন খেয়াল করছেন না? প্রধানমন্ত্রী নিজেও কিন্তু বিরক্ত। বিরক্ত এবং না আমি তিনি প্রায়ই বলেছেন খেয়াল করছি, তিনি বলেছেন যে আপনি বিরক্ত করছেন। বক্তৃতা না দিয়ে প্রশ্ন প্রশ্ন করুন। করুন। হ্যাঁ, তাকে তিনি- প্রধানমন্ত্রী যদি এই কথাটা শুনতে হয় প্রধানমন্ত্রীর কাছে, সেটা সাংবাদিক হিসেবে আমার জন্য খুবই লজ্জার বিষয়। আর আমাদের সম্পাদকরা বা নিউজ চ্যানেলে না, এই জায়গাটা কিন্তু এরা কখনো- গিয়ে কেন বসে থাকে আমাকে বলেন তো আগে। একটা সংবাদ সম্মেলনে কেন একটা চিফ অফ দ্য মানে অর্গানাইজেশন আর একজন সম্পাদক গিয়ে বসে থাকবে কেন? মানে সম্পাদকদের না, অনেক সময় দাওয়াত সংবাদ দেওয়া হয়, সম্মেলনে- দাওয়াত দেওয়া হয় যোগাযোগ সেটা আলাদা কথা, যোগাযোগ দাওয়াত যোগাযোগ দেওয়া হলে আলাদা, কিন্তু এখানে অনেকেই যায় দাওয়াত ছাড়াই আমার ধারণা। সংবাদ সম্মেলনের যে মেজাজ সেটাই চেঞ্জ হয়ে গেছে। সেটাই change হয়ে গেছে। প্রধানমন্ত্রী সবাই জানে যে প্রধানমন্ত্রী চান তাকে কোয়েশ্চেন করুক, তিনি কথা বলতেও পছন্দ করেন, মিডিয়া বান্ধব। তিনি সবসময় সাংবাদিকদের কাছাকাছি ছুটে আসেন, এটা তিনি অনেক সময় ব্যারিকেড ভেঙে দেন সাংবাদিক সামনে দেখলেই। কিন্তু আপনার যেটা শুরু হয়েছে ট্রেডিশন দীর্ঘদিন থেকে, এটা যখন তিনি প্রথম 2008 সালে নির্বাচিত হয়ে বাল সফর শেষে আসলেন, শীতের 2009 বিকালে সালের আসলেন, জানুয়ারি, জি। তখন দেখা গেল সম্পাদকরা সহ আপনারাও ছিলেন সেখানে, যে হারে শুরু হয়েছিল। এখানে তো মাঠের যারা রিপোর্টার তারা তো কি কোনো কোয়েশ্চেনই করতে পারে না। শুধু আমার মনে আছে ওই সংবাদ সম্মেলনে এখন আপনি যদি নিজে উপস্থিত থাকে তাহলে আপনার রিপোর্টার তার প্রশ্ন করার সাহসই পায় না। সম্পাদক যদি নিজে উপস্থিত থাকে নিজে প্রশ্ন করে। ফরিদ হোসেন শুধু একটা কোয়েশ্চেন করেছিলেন, আর কোনো কোয়েশ্চেনই ছিল না। একজন তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক ইত্তেফাকের রাহাত খান, উনি এক পর্যায়ে যখন পারছিলেন না অন্যদের সঙ্গে, তিনি তখন একটা এডিটোরিয়াল তার পোস্ট পড়া শুরু করেছিলেন। তখন প্রধানমন্ত্রী বলছেন আপনার প্রশ্ন করুন, তখন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী বলছেন নেতৃত্ব আমাকে দিচ্ছে কে? না, প্রশ্নটি ছিল তারপরও আমরা আমার লজ্জা আমার পাই না। একদম মনে আছে যে রাহাত খান সাহেব তাকে প্রশ্ন করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রশ্ন নয়, এটি হচ্ছে আমার দাবি, আপনি কেন দক্ষিণ এশিয়ার দায়িত্ব গ্রহণ করছেন না? দক্ষিণ এশিয়ার মানুষ ও বাংলাদেশের মানুষের মধ্যে চিন্তা দুঃখী। করেন আজকে এবং প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে দক্ষিণ এশিয়ার এইটাই দায়িত্ব আমি বলি যে বেদনার জায়গা, যে আজকে সাংবাদিকতার জগৎ থেকে কেউ আপনার আবুল মনসুর আহমদ হতে চায় না, তোফাজ্জল হোসেন মানিক মিয়া হতে চায় না, আজকে কেউ জহুর চৌধুরী হতে চায় না। একজন চায় না কেন? মানে না, চায় না কারণ কি আজকে চায় না কারণ সাংবাদিকতা পথটা খুব সবাই কঠিন পথ। দলীয় আনুগত্য চায়, দলীয় অনুকম্পা চায়, করুণা চায়, চেয়ে সে ব্যবসা না, চায়, শুধু বাণিজ্য চায়, বিদেশ plot সফর চায়, চায়, plot প্লট চায়। চায়, গাড়ি চায়, বাড়ি চায়, বিদেশ সফর চায়, পোস্টিং চায়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে চাকরি চাওয়া হয়েছে, সেখানে চাকরি পাওয়া হয়েছে, সেখানে বিদেশে এখন কাজও করছেন, এমন নজিরও রয়েছে। আমি ডক্টর রেজান সিদ্দিকী আপনার কাছে আবার ফিরে আসি। যে অনলাইন সংবাদ মাধ্যমে ভিন্ন প্রযুক্তি, ভিন্ন বৈশিষ্ট্যের, তারপরও নোয়াব সংবাদপত্রের আইনে এই মাধ্যম ব্যবহার করতে চায় কেন? এই প্রশ্ন আসলে আমাদের সবাইকেই করতে চাই। ডক্টর রেজান সিদ্দিকী, আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা? নোয়াব আজকে নোয়াবের একটি বিবৃতি আজকে পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এটা হলো যে এটাও এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা, যে আপনি যখন ধরেন একটা পত্রিকার সঙ্গে একটা অনলাইন রয়েছে, সেই অনলাইনটাকে যখনই, কিংবা ইন্ডিপেন্ডেন্টলি একটা অনলাইন চালু রয়েছে, সে যদি সে ধরনের কোনো অপরাধমূলক কিছু করে বা ওই ধরনের প্রোপাগান্ডা, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম যা অসত্য, সেরকম কিছু যদি করে, তাহলে প্রচলিত আইনেই ধরা সম্ভব। আর যে পত্রিকাটার অনলাইন সংস্করণ আছে, সে পত্রিকা তো সবকিছু এমনিতেই আছে, তার সম্পাদক আছে, প্রকাশক আছে, তার সমস্ত, সে অ্যাকাউন্টেবল, তাকে না ধরবার কোনো কারণ নেই। তাহলে সেটা দিয়েই সম্ভব
আপনি নতুন করে এখন একটা রেজিস্ট্রেশনের ফর্ম দিয়েছে গভর্নমেন্ট, দুপাতা, ব্যাংক অ্যাকাউন্ট, ওটা হিসাব, অমুক তমুক, অনেক অনেক কিছু দিয়েছে, যা মানে আমি এটা ফিল আপ করতে বসেছিলাম, কিন্তু আমার মনে হলো যে ইট উইল টেক লং টাইম, মানে আমার ব্যাংকের স্টেটমেন্ট আনতে হবে, তারপরে আরো কি কি যেগুলো আমার জোগাড় করতে সময় লাগবে, সো আমি এটা এখনই ফিল আপ করি নাই। তো সুতরাং এই যে একটা ঝামেলা, এটা তৈরি করার, আপনি নবাবের সাথে একমত? আমি একমত যে এটা আসলে এটাও দরকার নেই, যেভাবে আমি মনে করি যে ফেসবুক, ভাইবার এগুলো বন্ধ করার দরকার ছিল না, এটাও আসলে দরকার নেই। শ্যামলদা, আপনি কি মনে আমরা করেন? নোয়াবের সদস্য এবং এই বিবৃতিটি দেওয়ার আগে নোয়াবের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, আমরা একটা ড্রাফট নিয়ে নিজেরা দু একদিন কথা বলেছি, আলাপ আলোচনাও করেছি, এবং আমরা মনে করি যে এটির কোনো প্রয়োজন নেই। বিশেষ করে প্রিন্ট মাধ্যমে যে অনলাইন এডিশন, এটির জন্য কোনো করে নতুন করে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে রেজিস্ট্রেশন করি। করলে কি অসুবিধা? অসুবিধা কিছু না, কিন্তু রেজিস্ট্রেশন করবো কেন? আমাকে তো অলরেডি ডিক্লারেশন নিয়েই আমি এসেছি, আমার একটা জাস্ট অনলাইন এডিশন আলাদা করে। কিন্তু আমি কিন্তু অনেক দিন কিন্তু এখানে- আদালতে বলতে শুনেছি সেটি আমার অনলাইন মাধ্যমে শুধু প্রচারিত হয়েছে, এটি মূল পত্রিকায় না, নাই। এখন আপনি সরিয়ে ফেলা হয়েছে। অনলাইনের জন্য এখন সরিয়ে ফেলা হয়েছে। অনলাইনে যাই প্রচারিত হবে তার দায় দায়িত্ব নিতে হবে সম্পাদক। আমি কিন্তু দেখেছি দায়িত্ব এড়াতে, না, সেক্ষেত্রে আমি মনে করি দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই, বরং বলেছেন আমি যে এটি ইদানিং অনলাইনে দেখেছি প্রকাশিত হয়েছে। অনলাইনের জন্য আলাদা করে আমার উপরে তথ্য প্রযুক্তি আইন প্রযোজ্য হচ্ছে, যেটি আগে হতো না। সুতরাং আপনি মনে করছেন যে এটি আসলে এটি অন্তত আসলে প্রিন্ট মাধ্যমের যে অনলাইন ভার্সন, সেটার জন্য আমি মনে করি না রেজিস্ট্রেশন, তবে স্বাভাবিকভাবে যে অনলাইন তার একটা রেজিস্ট্রেশন থাকা দরকার, তার মানে এবং সেটাকে সহজ করা দরকার। তার মানে প্রিন্ট মাধ্যমের অনলাইনে রেজিস্ট্রেশনের দরকার নেই, সেটাই আমরা বলেছি। যে যার আসলে প্রিন্ট নাই সে অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন, করবে। কারণ আমরা তো একটা ডিক্লারেশন আছে আমাদের। কিন্তু আমরা একটা- আপনি বলছিলেন যে ঢাকা শহরে অনেক পত্রিকার জন্য, তো আপনি আসলে অনেক আন্ডারগ্রাউন্ড পত্রিকার জন্য সেটির ঢাকা জন্য- শহর থেকে তো অনেকগুলি পত্রিকা বাইরে হচ্ছে শ্যামলদা। হ্যাঁ, সেটা তো প্রায় এখন শুধু প্রায় প্রিন্টে বাইর হলেই সেটি রেজিস্ট্রেশন করা লাগবে না, সেটিকে এরকম মনে করার কারণ আছে? না, আমি হচ্ছে অনলাইনের জন্য। আপনি যে অনলাইনে ধরা যাক ঢাকা শুধু শহরের একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা যে বাইর হয় পত্রিকা, সেটি অনলাইনে রেজিস্ট্রেশন লাগবে না, কিন্তু যেহেতু পীর হাবিব ভাইয়ের পত্রিকাটি প্রিন্ট হিসেবে বাইর হয় না, সেটার আবার অনলাইন রেজিস্ট্রেশন লাগবে, সেটা দ্বিমুখী নীতি হয় কিনা? না, দ্বিমুখী হয় না, কারণ আমার তো একটা ডিক্লারেশন আছেই। আপনি বলছেন ডিক্লারেশনটি যথেষ্ট। আমরা তো ডিক্লারেশন নিচ্ছি, আমি আমাকে তো- এডিটোরিয়াল ইনস্টিটিউশন হিসেবে আমাকে সেখানে নিজের সমস্ত যোগ্যতা প্রমাণ করে তারপরে দখল পত্রিকার একদম 14 পুরুষের আপনার ডাটা দিয়ে তারপরে আমি কিছুদিন একটি পত্রিকার সম্পাদক ছিলাম, আমিও জানি যে আমাকে কি পরিমাণ অনেকগুলি ডাটা দিতে হচ্ছে। কিন্তু আমি প্রশ্নটি পিরাবে আপনাকে করতে চাই যে মানে দেখেন, এটা একটা স্ববিরোধী বিষয়, এটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার। এটা নোয়াব বললেই তো আর হলো না, নোয়াব বলছে তার নিজের স্বার্থে হয়তো, যেহেতু তাদের প্রিন্ট মিডিয়া রয়েছে এই জন্য তারা এই কথাটা বলছেন যে তারা এই জায়গাটা জমা দিতে চান না। তারা হয়তো কেউ কেউ আশঙ্কা করছেন যে তারা হয়তো গিয়ে অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশনে তারা অনুমতি নাও পাইতে পারেন। এখন আমি প্রিন্ট মিডিয়া আসতে চাই, আমাকে ডিক্লারেশন নাও দিতে পারে। এবং আমি বলি, পশ্চিমা দুনিয়ায় যেভাবে গণতন্ত্রের সঙ্গে, একজন দার্শনিক বলছেন, গণমাধ্যম এবং সংবাদপত্রের, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের মান উভয়টাই সম্পূরক। তো পশ্চিমা দুনিয়ার গণতন্ত্র এবং আপনার সংবাদপত্রের যে মান, গণমাধ্যমের যে মান, সেইটা যে উচ্চতায়, আমার দেশের গণতন্ত্র এবং আমার দেশের গণমাধ্যমের যে মান, সেইটা মনে করেন আরেক পর্যায়ে। তো সেইখানে সবকিছু সরকারের, পশ্চিমা দুনিয়ায় এত নিয়ন্ত্রণে নাই। কিন্তু কিন্তু পীর হাবিব ভাই, আপনি শুধু একটি ডোমেন রেজিস্ট্রেশন করে আগামীকাল আপনার একটি মানে ধরা যাক আমি মানুষের আমি বলছি- নামেও কিন্তু আছে, খালেদ মুহিউদ্দিন নিউজ নামেও এইটাই কিন্তু আমি নিউজ বলছি, আছে। আমি বলছি আপনাকে। তো মনে করেন যে পশ্চিমা দুনিয়ায় আপনার একটা রিপোর্ট যদি ভুল হয়, এটার জন্য যে কাফারা দিতে হয়, গোটা মিডিয়া বন্ধ করে দেওয়ার অবস্থা 150 হয়। বছরের পুরনো পত্রিকা বন্ধ হয়ে গেছে না, ভুল বন্ধ করে দিতে হয়। বাংলাদেশে নিউজ অফ দ্য ডে এখনো বন্ধ হয়ে একটা গেছে না? প্রিন্ট নিউজ অফ দ্য মিডিয়া, ওয়ার্ল্ড, নিউজ অফ দ্য জেলা ওয়ার্ল্ড। প্রশাসক চাইলে যে অঙ্গীকার দিয়ে নিয়ে আসছেন বা টেলিভিশন লাইসেন্স দিয়ে নিয়ে আসছেন, আপনিও জানেন, যে কোনো সময় সরকারি কর্মকর্তারা বন্ধ করে দিতে বন্ধ করে পারেন। দিতে পারে, রাইট। এবং বন্ধ হয়েছেও বাংলাদেশে। এখন অনলাইন, স্বামী স্ত্রী মিলে একটা অনলাইন, তো সরকার কেন এটা সিদ্ধান্ত নেবে স্বামী না? স্ত্রী মিলে দুটি অনলাইন। হ্যাঁ, স্বামী স্ত্রী মিলে একটি, সন্তান দিয়ে আরেকটি, তিনটি। এখন মনে করেন ডমিন একটা অল্প 50 হয়তো 5 মাসের জন্য আপনি free ও পাওয়া যায়, $50 নিয়ে নিচ্ছেন, free free ও ও পাওয়া পাওয়া যায়। যায়। তো আপনি মনে করেন একজনে চালায় একটা অনলাইন, প্রতি ঘরে ঘরে একটা অনলাইন। এখন তো এইটা থেকে যে প্রপাগান্ডা, গসিপিং, মানুষের চরিত্র হনন, এটা বন্ধ করার জন্য সরকার নীতিমালা করছে। এগুলো আমরাও চাইছি, এর আগে যারা অনলাইনে এবং যারা পীর হাবিব ভাই, সবাই আপনি চেয়েছেন। কি মনে করছেন যারা প্রিন্ট বাইর করছে তাদেরও অনলাইন অবশ্যই, জন্য আলাদা রেজিস্ট্রেশন অবশ্যই, করা দরকার? অবশ্যই। এবং নোয়াবের এই বিবৃতিটি অবশ্যই আপনি খেয়াল করবেন যে অনলাইনে এবং আপনি একটা Print জিনিস media। খেয়াল করেছেন পীর হাবিব ভাই, শ্যামলদা আছেন এখানে, নোয়াবের একজন সম্মানিত সদস্য, মানে সাংবাদিকেরা আসলে আমাদের টেলিভিশনের যিনি চিফ এডিটর, তিনি ডেইলি ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক বটে, নতুন কোনো কিছু করার ব্যাপারে বা কোনোভাবে কোনো নিবন্ধন করার ব্যাপারে তাদের অনীহা আছে। এটা কি কারণটা এই যে এই নিবন্ধন প্রক্রিয়াটি আসলে জটিল, যেটি ডক্টর রেজান সিদ্দিকী না, বলছিলেন, এটা কোনো জটিল না, এটা কোনো সময় জটিল না, সাপেক্ষ। এটা কোনো জটিল না। কিন্তু এখন বিষয়টা হলো গিয়ে যে আমাকে দেবে কিনা,
সেইদিকে উনাকে একটা দিবে, আশঙ্কা। আমাকে হয়তো দেবে না, এইটার প্রশ্ন থাকতে এই- পারে। এই- এই এখন আশঙ্কা। এই জায়গাটা থাকতে পারে, প্রশ্ন সংশয় থাকতে পারে, কিন্তু বিষয়টা হলো গিয়ে যে আপনার একই বিষয় নিয়ে দুইজনের জন্য দুই আইন হতে পারে না। খালেদ, আমি একটু জাস্ট আমরা যখন আমার পত্রিকার- আমার যদি পত্রিকার registration যখন থাকে, আমরা ওনারা কি ডিক্লারেশন নেই, দাদা, শুনুন, তাহলে কি আপনি আপনি- পত্রিকাটির print media সাইজ করেছেন কি বলে- হবে, পত্রিকাটি কোন সাইজের, না দাদা, এগুলি পত্রিকাটি সবগুলি- কিভাবে ছাপা হবে, এর সাথে একটা শব্দ জুড়ে দিলে হয় এখন ডিক্লারেশনের সময়, যেটি একটা অনলাইন ভার্সনও থাকবে, বাস হয়ে গেল। না, তা আমি না, কোম্পানি শ্যামল করার দা, সময় না না তলে তো যারা পুরনো রয়ে গেছে, শ্যামল দা, আপনি প্রসঙ্গটি তুলেছিলেন, আমরা একটা বিরতি নিচ্ছি। আমি ফিরে একটা আসবেন, কথা বলি, জি। আপনি এখন টেলিভিশন প্রিন্ট মিডিয়া করেছেন, আপনি তাহলে টেলিভিশন শুরু করে দেন। আপনার তো একটা না, আর গণমাধ্যমের শ্যামল দা, আরেকটি কথা হচ্ছে, registration রয়েছে। আপনি কি জানেন সর্বশেষ ঢাকা থেকে আসলে কয়টি দৈনিক পত্রিকা বের হচ্ছে? 272টির মতো পত্রিকা, 272টির মতো। আমি সর্বশেষ এটা হিসাব শুনছি, কিন্তু মানে আমি সারা যতদূর- বাংলাদেশে আমি- সব মিলে আমি যতদূর- 802টা। আমি যতদূর জানি যে এই সংখ্যাটা ভেরি করে 600 থেকে 800-র মধ্যে, অনেক সময় বলা হয় শুধু ঢাকা শহর থেকে 300-র কাছাকাছি দৈনিক পত্রিকা বাইর হয়। যদি প্রিন্ট মিডিয়ার এটা ভেরি করে 600 থেকে 800-র মধ্যে, অনেক সময় বলা হয় শুধু ঢাকা শহর থেকে 300-র কাছাকাছি দৈনিক পত্রিকা বাইর হয়। যদি প্রিন্ট মিডিয়ার অনলাইন ওদের ভার্সনের সবাইকে জন্য যদি online অনলাইন version ভার্সনের জন্য রেজিস্ট্রেশন না লাগে, তাহলে তাহলে এই আমি TV রেজিস্ট্রেশনে যাব না, আমি হাইকোর্টে যাব। না, রেজিস্ট্রেশনের জন্য আপনি হাইকোর্টে যাবেন, অথবা আরো একটি সোজা হবে হচ্ছে যে আপনার সাথে মানে আপনি একটি প্রিন্ট ভার্সন বের করে নিতে পারেন। আমি তারপরে আমার সিটিজেন রাইট এক জায়গায়, এখানে সবার জন্য সমান আইন আমার হতে মনে হয় যে হবে। এটা সবার জন্য সমান হচ্ছে কিনা সেটি নিশ্চয়ই সরকার বিবেচনা করে দেখবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন ডক্টর রেজাউল সিদ্দিকী আমরা আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাইবো, বিশেষ করে মানে পুলিশের তথ্য জবানবন্দি নির্ভর অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আপনাদের মতামত একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর রেজাউল সিদ্দিকী, পুলিশের মুখ থেকে আমরা যেসব জবানবন্দি পাচ্ছি, পুলিশের মুখ থেকে যে আমরা যেসব কথা পাচ্ছি, তার ভিত্তিতে অনুসন্ধান ভিত্তিক রিপোর্ট নিয়ে আসলে আমরা আপনাদের কাছে জানতে যাবো। কিন্তু তার আগে এটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে সংবাদপত্র অনলাইন সংস্করণে এমন কিছু খবর থাকে যা পরদিনের সংবাদপত্র থাকে না, যেটি আমি বলছিলাম, আলাদা কর্মী থাকে, অনলাইন সংস্করণে আলাদা করে আয়ের উৎস থাকে। আপনি এখানে যে বিজ্ঞাপন দিবেন সেই বিজ্ঞাপনের টাকাতে আপনি অনলাইনে বিজ্ঞাপন আপনি ছাপাতে পারবেন না, সেক্ষেত্রে আলাদা একটি রেজিস্ট্রেশন থাকলে মানে থাকার যৌক্তিকতাই তো বেশি বলে মনে হয়। শুধুমাত্র বিজ্ঞাপনটা তো আর হিসাব না। যেমন ধরেন অনলাইনে যত সংবাদ ছাপা যায়, মানে প্রচার করা যায়, ছাপা তো না, যত সংবাদ প্রচার করা যায়, কিন্তু পত্রিকা যখন আপনি ব্রডশিটে যাচ্ছেন বা প্রিন্টিংয়ে যাচ্ছেন, তখন কিন্তু অতটা করা যাচ্ছে না। Right. কারণ অনলাইনে আপনি যতটা খুশি দিতে পারছেন। কিন্তু এখানে আমি আবারও বলতে চাই যে এখানে আমি কিন্তু ইতিমধ্যেই অ্যাকাউন্টেবল হয়ে গেছি। যখন আমি পত্রিকার ডিক্লারেশন নিয়েছি প্রিন্টিং অর্থাৎ ব্রডশিটে কাগজে, তখনই কিন্তু আমি অ্যাকাউন্টেবল হয়ে গেছি। তা অর্থাৎ আমি আবারও সেই কথাটাই বলতে চাই যে সেই কারণে যেটা পীর হাবিবুর রহমান বললেন যে তাহলে আপনি একটা যেহেতু আপনার টেলিভিশন, পত্রিকার রেডিও declaration নিয়ে আছে, নেন, তাহলে আপনি শুরু করে টেলিভিশন একটা চালায় দেন। এটা আমার একটা- মনে হয় যে আমার মনে হয় এটি নিয়ে তর্ক চলতেই তো থাকবে। সুতরাং আচ্ছা, এখন আপনি যে আমাকে যে প্রশ্নটা করেছেন যে পুলিশের তথ্যের উপর বা পুলিশের বক্তব্যের উপর ভিত্তি করে যে অনুসন্ধানী, আমাদের অনুসন্ধানী সাংবাদিকতা পুলিশের তথ্য জবানবন্দি নির্ভর। এটা তো একেবারেই ভয়াবহ, মানে ভয়াবহ ইন দি সেন্স যে পুলিশের বক্তব্য দেখা যায় পুলিশ আজকে যেটা বলছে সেটা কাল যে বলবে এমন কোনো গ্যারান্টি নেই, সেটা যে স্ট্যান্ড করবে তেমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমার মনে হয় এবং- যে ডক্টর রেজাউল সিদ্দিকী, আপনাকে এই পর্যায়ে আমি জনাব শ্যামল দত্তের কাছে এই প্রশ্ন করতে চাই যে এই পুলিশের তথ্য জবানবন্দি যে নির্ভর, সেটা 21 জজ মিয়া একবার প্রমাণ করেছে। তারপরে আমরা আবার দেখেছি যে পুলিশের তথ্যের ভিত্তিতে 4 তরুণ 4 স্বেচ্ছাসেবীকে শিশু পাচারকারী বলেছিলাম আমরা গণমাধ্যম, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেওয়া হলো তারা আসলে শিশুদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে শিখায়, পড়ায়, খাওয়ায়, তারপরে সেটি পুলিশ সেই ভুল সংশোধন দেখেন, করলো। জর্জ এই যে মিয়াই প্রমাণ করেছে জর্জ মিয়া দিয়ে পার পাওয়া যায় না, জজ বেদে পার পাওয়া যায় না। পার পাওয়া যায় না। কিন্তু এবং আমরা খুব আমরা বেশি এখানে পুলিশের- আমি মনে করি এখানে পুলিশের তথ্য গণমাধ্যমের দায়িত্ব আছে, পুলিশের উপর ডিপেন্ড না করে আমাদের নিজেদের যে ইনভেস্টিগেশন সেটির উপরে জোর দেওয়া উচিত। এখানে অলরেডি যেটি একটু জাস্ট আমি অ্যাড করি রেজন ভাইয়ের সাথে,
প্রিন্ট মাধ্যম অলরেডি একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমি আজকে সকালে একটা পত্রিকা বের করি, আরেকটা পত্রিকা বের করার জন্য আগামীকাল সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়। কিন্তু এখন 24 ঘন্টা নিউজ চ্যানেল হয়েছে, 24 ঘন্টা অনলাইন হয়েছে, পত্রিকাগুলো এখন এই কম্পিটিশনে সারা ওয়ার্ল্ডে দেখবেন। নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা তাদের পত্রিকাকে অনলাইন এডিশনে যেভাবে রেখেছে, কিন্তু প্রিন্ট এডিশন অনেক ছোট করে ফেলেছে। অনেক বড় বড় পত্রিকা বন্ধ হয়ে গেছে শুধু অনলাইন রেখে। এটা আমাদেরও এখন নতুন একটা চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি। আমরা যে সব জিনিস প্রিন্টে আনতে পারি তা না, অনলাইনে এমন ডেভেলপ হয়ে যায় যে ঘটনা আজকে সকালে ঘটেছে এটা দেখা যায় কালকে সকাল পর্যন্ত অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। কিন্তু সম্ভবত আমি যে প্রশ্নটি ডক্টর এজেন্সি থেকে করেছিলাম সেই প্রশ্নটি আবার আপনাকে করতে চাই। আপনি তো তার জন্য আলাদা বিজ্ঞাপনের রেটে টাকা নিচ্ছেন, আলাদা কর্মী খুব নিচ্ছেন, কম। আসলে আলাদা এখানে কর্মী নিচ্ছেন। এখানে খুব বিজ্ঞাপনের বিজ্ঞাপনের আলাদা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে আপনি আমার যাবেন একটা না। রেজিস্ট্রেশন অলরেডি আছে। আপনার রেজিস্ট্রেশন আছে, আপনি পত্রিকা বের করবেন। হ্যাঁ, সেই হিসেবে। আমি সেটাতেই বলেছিলাম যে এই পত্রিকার ওখানেই আমি যখন ডিক্লারেশনটা নেই তখন আমাকে পত্রিকার সাইজ বলতে হয়, পত্রিকা কিভাবে ছাপা হবে বলতে হয়। সেটার সাথে যদি আমি কোথা অ্যাড করে থেকে দিই ছাপতে হবে, কোথা থেকে তার ছাপতে হবে, সঙ্গে একটা প্রেসের agreement ডিক্লারেশন করতে লাগে, হয়। প্রেসের ডিক্লারেশন লাগে, সেইটার সাথে আপনি একটু যুক্ত করে হ্যাঁ দিতে যুক্ত চান। দিলে হয়ে যায়। যারা পীর হাবিবুর রহমান, আমি আবার ওইটা থেকে দেখতেছি আমাদের সাংবাদিকদের যে পুলিশের তথ্য এবং পুলিশের কথা নির্ভর হয়ে যাচ্ছে, সেটিকে আপনি ভয়ঙ্কর দেখেন কিনা? অবশ্যই খুব ভয়ঙ্কর। এবং আমাদের এই জায়গাটা আমরা জানি, সবাই গণমাধ্যমে যে যেখানে কাজ করেছি বা করি, আমরা জানি যে আমাদের অনুসন্ধানের জায়গাটা আমাদের অনেক দুর্বল, অনুসন্ধানী রিপোর্টিং আমাদের অনেক দুর্বল, ফলো আপে আমরা অনেক দুর্বল, এই জায়গাগুলো আমাদের অনেক দুর্বল। এই জায়গাগুলো আমাদের আসলে গণমাধ্যমের অনেক। কিন্তু বাংলাদেশের অনুসন্ধান সাংবাদিকতা দুর্বল হওয়ার তো কারণই আছে। আমরা তো কোথাও থেকে কোনো তথ্য পাই না, কেউ তো আমাদেরকে সেভাবে সাহায্য করে না, বা সাংবাদিকদের অত হাতে সময়ও থাকে না, একটার পর একটা নানা ধরনের ঘটনা ঘটতে এটা থাকে। হলো গিয়ে সময়, আমরা এত দ্রুত চাই যে ইন্টুটা পাইলেই হয়। ব্যাপারটা হয়েছে এই জায়গায় গণমাধ্যমের। এই জন্য যেটা সমালোচনা বলছেন আসলে চ্যালেঞ্জের মুখে পড়ছে। কারণ আমার ওইখানে সিলেটের প্রতিনিধি রাজনরে দেওয়ার আগে আপনার ফেসবুকে তার ছবি সহ ছেড়ে দিচ্ছে সবাই। আমি তো ফেসবুক থেকে রাজনকে পেয়েছি, রাজনের ঘটনা। রাইট। এবং এটা ফেসবুক তো- থেকে এবং রাজনকে পেয়েছে। এখন আর ফটো সাংবাদিকরা আলোচিত নন, আগে ফটো সাংবাদিকরা আলোচিত হতেন একটা ছবি দিয়ে। Right. এখন ফেসবুকের যারা এখন প্রতিটা নাগরিক সে সংবাদ কর্মী, সে খবর দিচ্ছে গোটা কিন্তু দেশকে, সেটার মধ্যে একটু দুনিয়াকে। ভয়টা থেকেই যায়, যেহেতু এটা এডিটেড হচ্ছে না, সেহেতু এটার মধ্যে একটা ভয় থেকেই যায়। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। ডক্টর এজেন্সি থেকে যখন ফিরছি তখন এই প্রশ্ন করতে চাইবো যে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের দাবিতে সোচ্চার তরুণ প্রজন্মের একটি বড় অংশ, এতে সমর্থন দিচ্ছে সরকারের রাজনৈতিক বিরোধী পক্ষ। এর মাধ্যমে কি 57 ধারাটা যদি আপনি দেখেন যে এর মাধ্যমে কি আমরা নীতিভ্রষ্ট বা অসৎ তথ্য প্রকাশের পক্ষে অবস্থান নিচ্ছি কিনা, আপনি কি মনে করেন 57 ধারার প্রেক্ষিতে যদি আপনি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশ। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর এজেন্সি থেকে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের দাবিতে সোচ্চার তরুণ প্রজন্মের একটি অংশ। তো এতে করে আমরা নীতিভ্রষ্ট বা অসৎ তথ্য প্রকাশের পক্ষ নিচ্ছি কিনা 57 ধারা বাতিল করে? আমি আর একটা কথা বলে আসি, জি। যে কথাটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেটা হলো আপনি যেটা বলছিলেন যে করে আমরা নীতিভ্রষ্ট বা অসৎ তথ্য প্রকাশের পক্ষ নিচ্ছি কিনা 57 ধারা বাতিল করে? আমি আর একটা কথা বলে আসি, জি। যে কথাটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেটা হলো আপনি যেটা বলছিলেন যে পুলিশের তথ্যের ভিত্তিতে যে আমরা স্পেশাল রিপোর্ট তৈরি করি, সেটা যেমন অদম্য বাংলাদেশ সম্পর্কে আপনি বলছেন, চারটা জি, ছেলে চারটা কষ্ট ছেলে, করে right. করছে। তারপরেই কিন্তু আপনি একটা কথা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হওয়ার পরে প্রমাণিত হলো যে আসলে প্রকৃতপক্ষে তারা কোনো শিশু পাচারকারী নয়। এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রমাণিত হলো তাদের প্রচেষ্টার ফলে, এই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত নয়। এই হলো মানে কথাটা আমার। আর যেটা 57 ধারা যেটা আপনি বলছেন যে মানহানির হিসেবটা কি? মানে ধরেন যেটা পীর হাবিবুর রহমান বলতেছেন কি ইয়াবা সম্রাট, এখন একজন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত আছে, এটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু তাকে সম্রাটও হয়তো বলা যায়। কিন্তু যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তাহলে বলতে হবে যে ইয়াবা ব্যবসায়ী বলে অভিযুক্ত, রাইট। কিংবা এর বাইরে আমার বলার কিন্তু সুযোগ নেই। ডক্টর এজেন্সি থেকে আপনার সাথে কি সাংবাদিকতা জার্নালিজমের এথিক্সের সাথে 57 ধারা কোন রকম কোনো কনফ্লিক্ট করে? আমি যদি পড়ে শোনাই, ওয়েবসাইটে প্রকাশিত কোনো ব্যক্তির তথ্য যদি নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ করে, এতে যদি কারো মানহানি ঘটে, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তা হবে অপরাধ। এর শাস্তি অনধিক 14 বছরের কারাদণ্ড, অনধিক 1 কোটি টাকা জরিমানা। এটা কি কোনো মানে আমরা সাংবাদিকতার এথিক্সে তো এর কোনোটাই করতে পারি না। প্যারামিটারটা কি? অর্থাৎ মানে মানহানির প্যারামিটার, মানহানির প্যারামিটার আপনি মাপবেন কিভাবে যে এটা দিয়ে মানহানি হয়েছে? ধরেন আমাকে বললেন যে রেজওয়ান সিদ্দিকী 100 কোটি টাকার মালিক হয়েছে চুরি করে। হ্যাঁ, চুরি করে। এখন আমি 100 কোটি টাকার হিসাব জানিও না, বুঝিও না, দেখিও না। তো তাহলে এখন এইটা আমি দুভাবে দেখতে পারি যে এতে আমার মানহানি হলো, অথবা
আমি কিন্তু এটা উপেক্ষাও করতে পারি যে পাগল। দেন কারণ আমার আজকে অনলাইন ভার্সনে দেখলাম যে এই আপনার ওবামার তার ওয়াইফের সঙ্গে ঝগড়া হয়েছে যে তার মেয়ে বিয়ার পান করেছিল, এটা নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে। তো এটা যদি মিডিয়া আসতে পারে তো এটা কি মানহানি হয়েছে? তো এটার ইয়েটা কি, মাপার ইয়েটা কি? আমি সেটাই বলতে চাচ্ছি যে তাহলে মানহানি যে হলো, মানহানিটা আমার মাপবো কিভাবে যে এটা মানহানি হয়েছে? ফলে যে কোনো জিনিসকে কিন্তু মানহানি বলে অভিহিত করা যাবে যে এ মিথ্যুক। কিন্তু বাস। সেটা আদালতে প্রমাণ করতে হবে না যখন মামলাটি চলবে? আদালতে প্রমাণ করার আগে যে পরিমাণ হ্যারাসড হব আমি, সেই হ্যারাসমেন্টটা এটা তো শুধু মিডিয়ার ক্ষেত্রে নয়, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য। সেক্ষেত্রে যে অসংখ্য তরুণ প্রজন্মের অসংখ্য ছেলে মেয়ে যারা এই যোগাযোগ মাধ্যমে আছে, তাদের এখন ধরে ধরে আপনি এই এদেরই কোর্টে নিয়ে যাবেন লক্ষ লক্ষ, Right. না আপনি আপনি অন্য সমাদা, কাজ আপনার করবেন? মন্তব্য শুনবো এই ব্যাপারে। আমাদের একজন দর্শক না, যেমন মনে করেন আমাদের একজন একটা দর্শক- স্মরণ করে দেই, জি। যেমন আপনি দেখবেন যে ইয়ার সময়, ইরাক যুদ্ধের সময় গণমাধ্যমে করেছে যে কি বলে ছেলেরা, তরুণ প্রজন্ম পশ্চিমা দুনিয়ায়, যে একজনকে ভেড়া বানিয়েছে, একজনকে বাঘ বানিয়েছে, বুশ আর টনি ব্লেয়ার। তো এইটা যদি মনে করেন হয় আমাদের এখানে, তখন কি হবে? কোনো মন্ত্রীকে নিয়ে যদি হয়? ওটা তো পোর্টাল বলেছে। আমাদের একজন দর্শক, আমাদের একজন সম্বন্ধে আপনার মন্তব্য আমরা এটা নিয়ে শুনবো 57 ধারা নিয়ে। আমাদের একজন দর্শক তুহিন, উনি বলছেন প্রিন্ট মিডিয়া লাইসেন্স থাকলে যদি অনলাইন ভার্সনের লাইসেন্স না নিতে হয়, তবে যাদের অনলাইন ভার্সনের লাইসেন্স থাকবে তারা কি প্রিন্ট মিডিয়া বা মানে সংবাদপত্র বাইর করতে পারবে কিনা, সেটি তাদের একটি প্রশ্ন। আপনি ইচ্ছা করলে এই ব্যাপারে আলোচনা করতেও পারেন। আমাদের মূল প্রশ্ন আপনার কাছে 57 ধারাটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, সমাজ যদি গণতান্ত্রিক হয় এবং ডেমোক্রেসির ভ্যালুসগুলো যদি খুব থাকে, অ্যাক্টিভ থাকে সমাজে, তাহলে এই সমস্ত জিনিস নিয়ে, তথ্য প্রযুক্তি আইন নিয়ে ভয় পাওয়ার কিছু থাকে না। কিন্তু আমাদের সমাজ মুশকিল যেটি অপব্যবহারের ভয়ে। আপনার সবচেয়ে বড় ভয়টা হচ্ছে এখানে আপনি প্রমাণিত হওয়ার আগেই তো শাস্তি হয়ে যায়। আপনি অপরাধ প্রমাণের আগে আপনি ধারণা করে নিলেন যে এর মধ্য দিয়ে মানহানি হয়েছে, তারপরেই আমরা দেখেছি এর আগে আমাদের গণমাধ্যমের অনেক সম্পাদককে জেলে যেতে হয়েছে। আপনি যে কোনো একটা পত্রিকায় নিউজ ছাপা হয়েছে, আপনি মানহানি মামলা করে দিলেন, যেটি Right. পরবর্তীতে রদ করা হয়েছে। রাইট। হ্যাঁ, এখন হয়তো সেটি হচ্ছে না ওইভাবে, কিন্তু এখনো 501 সরকারকে আপনি কতটা সহিষ্ণু মনে করেন? পরমত সহিষ্ণু কতটা? সরকার এটা বলছে যে সরকারের সহিষ্ণুতার পরিমাপটি নির্ভর করে সমাজে গণতান্ত্রিক ভ্যালুস গুলো কতখানি সরকার আচ্ছা, সমাজের access গণতান্ত্রিক করে। ভ্যালুস ছাড়াও যদি আমি একটু প্রশ্ন করি, টিআইবির একটি পর্যবেক্ষণ জরিপ এবং তার প্রেক্ষাপটে টিআইবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার একটি মন্তব্যের উপর ভিত্তি করে প্রশ্ন করা হচ্ছে যে তিনি কর দেন কিনা, পরে টিআইবির কার্যক্রম যাতে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় তার সুপারিশ গিয়েছে। এটিকে আপনি কি মনে করছেন? না, আমি মনে করি যে এত অসহিষ্ণু হওয়ার কোনো কারণ নেই। সমাজে এই মতগুলোকে ধারণ করার মতো শক্তি থাকতে হবে। মানে গণতান্ত্রিক, মানে সরকারই তো যথেষ্ট গণতান্ত্রিক আচরণ করছে না। এইটাই তো, এই জন্য আমি বলি, এই জন্য ভয়টা আরো বেশি। তখন দেখা যায় তথ্য এই জন্য প্রযুক্তি আইনের 57 ধারার ভয় বেশি। 57 ধারার এই জন্য অপব্যবহারের পশ্চিমা ভয়টি- দুনিয়ায় যেতে হয় না। মহাত্মা গান্ধী একটা কথা বলছেন যে অপরপক্ষের মতামত যদি আমি শুনতে অভ্যস্ত না হই, তাহলে কখনোই গণতন্ত্র বিবর্তনের ধারায় যেতে পারে না। গণতন্ত্রের বিকাশ, বিবর্তন বা বিকাশ আপনি যেটাই বলেন সেটির ধারায় আপনি যেতে চান কিনা? আপনি 57 ধারা নিয়ে আপনি কি মনে করেন যে 57 ধারা বাতিল হওয়া উচিত অনলাইন ক্ষেত্রে? এই ধরনের থাকার দরকার নাই তো। আপনি তো পুরাটাই আপনি করতে পারছেন। আপনি যদি কেউ যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন, কিন্তু এই ধরনের আপনার সুনির্দিষ্ট আইনে নিয়ে আসা কি দরকার? অর্থাৎ কেন? আপনি সবসময় আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। আমাকে ভয় দেখাবেন কেন? যদি আমি অপরাধ করে থাকি, অপরাধ হোক। আর ওই যে মানহানি, যেটা আমি বলছিলাম যে মানহানি মাপার কোনো কায়দা নেই, যে কোনো কারণে মানহানি হতে পারে। হ্যাঁ, শ্যামল দত্ত সঠিকভাবে বলেছেন যে মানহানির একজনে মামলা করেছে কোথায়, পঞ্চগড়ে, আর আপনি কিন্তু দৌড়াতে হচ্ছে আপনাকে, হাজিরা দিতে দিতে আপনার জান কিন্তু শেষ। এরকম ঘটনা ঘটেছে অনেক ঢাকা থেকে পত্রিকার একজন বিরুদ্ধে। সম্পাদককে যদি এখানে ঢাকা শহরের বাইরে খুবই রিমোট জেলাগুলোতে সবগুলো জেলায় মামলা হয়েছে একসাথে। রাইট, এরকম ঘটনা ঘটেছে। এরকম ঘটনা ঘটেছে। কত জায়গায় হাজিরা দেবে, না কাগজ বের করবে, না চলবে? পিরাবি, আমরা যদি খুব সংক্ষেপে জানতে পারতাম, গতকাল আমাদের অনুষ্ঠানে আবুল কাসেম ফজলুল হক এসেছিলেন না, তিনি একটি প্রশ্নের জবাবে স্পষ্টই বলেছেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু ধর্মানুগত, তাই তাদের বিশ্বাসে সরাসরি আঘাত দিলে তাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারাতে হয়, সমাজ পরিবর্তনের কাজ হয় বিঘ্নিত। সেজন্য সরকারকে কিছুটা না কিছু, মানে আমাদের প্রশ্ন হচ্ছে সরকারকে তো কিছু না কিছু রক্ষাকর্তা অবস্থার হাতে রাখতেই হবে। সেগুলিতে রাখতে গেলে এটিকে আবার গণমাধ্যমের উপর আঘাত হিসেবে আমরা দেখি, তা কতটা আসলে যৌক্তিক? না, এটা তো আপনার প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আমারও তো অনুভূতি আছে। প্রতিটা মানুষের একটা ধর্মীয়, ওনার ধর্মের প্রতি অনুভূতি আছে। মনে করেন আমরা আমি নিজে যতটা ধর্মীয়, আমার যে উপরে ধর্মীয় যে অর্পিত যে ফরজগুলো, সেগুলো আমি যত আদায় করি না, কিন্তু আমার মা বাবা তো পরিবার সব করে। এরকম একটা পরিবারের জন্ম নিলেও আমরা এমন একটা পরিবারে হয়েছি যে আমরা
আমাদের পাড়াটাই ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান মিলে, এবং আমরা একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। তখন আমরা সাম্প্রদায়িক শব্দই শিখি নাই। এখন আপনার মনে করেন যে এই এখন আমাদের মধ্যে সমস্ত পিরাই ভাই, এগুলি একটু এক্সাজারেটেড কথা বলেন না আপনারা মানে সাম্প্রদায়িক শব্দ তো আমরা প্রচুর পরিমাণে আমরা বাংলা এটা স্বাধীনতা- বাংলা না, সাহিত্যের মধ্যে কিন্তু এটা পেয়েছি। স্বাধীনতার পরে না, এটা রদ স্বাধীনতার আগেও আমাদের দেশে চলাফেরার ক্ষেত্রে অনেকটা রদ হয়েছিল। জি। এইটা 60-এর দশকে ভাষান্দোলনের সময় আনা হয়েছিল, 60-এর দশকে আনা হয়েছিল, যে আপনার এরপরে আবার আসছিল বাংলাদেশে যে এটা ইন্ডিয়া হয়ে যাবে, এটা অমুক হয়ে যাবে। এইগুলো এখন আর এই জেনারেশন খায় নাই। এই generation এখন এটা এখন- রাজনীতি থেকে এসেছিল সব। শ্যামলদা, সাম্প্রদায়িকতা নিয়ে একসময় আপনার- মুসলিম লীগ এনেছিল, এই- এরপরে এই ধারাবাহিকতা আপনার একটা ছোট্ট রিমার্ক শুনতে চাইবো আমরা। একদম সাম্প্রদায়িকতা আমাদের সমাজে এখনো প্রবল। আমি মনে করি গণমাধ্যমেও তার উপস্থিতি আছে। আমাদের গণমাধ্যমের দিকেও তাকালেও এখনো সাম্প্রদায়িকতা মুক্ত নই। তবে আমরা একটা সময় গিয়ে এখনো সমাজটা অনেক বিকাশের পথে আছে, ফলে একটা সময় কি আমরা মুক্ত হতে পারবো সেই প্রত্যাশা আছে। ডক্টর রেজা সিদ্দিকী, আপনি কি মনে করেন যে আমাদের সাম্প্রদায়িকতা বা গণমাধ্যমকে আপনি কিভাবে দেখেন? আমরা না, একটা ছোট্ট সাম্প্রদায়িকতা একেবারে নেই এই সমাজে, সে কথা আমি বলতে চাই না। আছে, কিন্তু ক্রমেই যে আধুনিক শিক্ষা, তারপরে না, এই যোগাযোগ সাম্প্রদায়িকতা মাধ্যম, এসেছে রাজনীতি থেকে। আমি যোগাযোগ এটাই বলছি। মাধ্যম, অন্যান্য কারণে এ কিন্তু এখন প্রায় নিঃশেষের পর্যায়ে, এবং আমি আশা করি যে এই অনুভূতি পরবর্তী প্রজন্মের কাছে একদমই থাকবে না। কিন্তু রাজনৈতিকভাবে যে এটার বিচারটা চলছে, মানে এটা ব্যবহারটা চলছে, সেটা কেন বন্ধ হবে? কারণ এটা সেটা তো বন্ধ ফয়দা হবে নিচ্ছে আপনি সবাই। যখনই গণতন্ত্র এটা মিন করে পূর্ণ গণতন্ত্র চালু করবেন, তখনই কিন্তু এগুলো এমনি হাওয়া হয়ে যাবে, মুছে যাবে, এগুলো কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। আমরা ডক্টর রেজা সিদ্দিকী, জনাব শ্যামল দত্ত, জনাব পীর হাবিবুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ দিতে চাই। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।